আসসালামু আলাইকুম। বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা বিষয় কোষ বা সেল। কোষ বা সেল। ফার্স্টে দেখো, এই কোষ বা সেল এর আবিষ্কারকটাকে রবার্ট হুক। আবিষ্কারক। আবার সেল শব্দের নামকরণ করেনও রবার্ট হুক। নামকরণ করেন রবার্ট হুক। এখন দেখো, সেল শব্দের উৎপত্তি কোথায়? ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি। রবার্ট হুক তার পর্যবেক্ষণগুলা কোন গ্রন্থে প্রকাশ করেন? মাইক্রোগ্রাফিয়া। একটা মাইক্রোগ্রাফিয়া নামক গ্রন্থে প্রকাশ করেন। এখন দেখো, সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির ডিম হলো সবচেয়ে বড় কোষ। সাইজ কত? 17x12.5 সেন্টিমিটার। এরপরে দেখো, মানুষের নিউরন কোষ 1.37 মিটার লম্বা। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। সর্বপ্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন কে? রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেন, কিন্তু সে যে কোষটা দেখাইছিল সেটা মৃত কোষ ছিল। সর্বপ্রথম জীবিত কোষটা পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। কোন বিজ্ঞানী উদ্ভিদ কোষে সুস্পষ্ট নিউক্লিয়াসের অস্তিত্ব দেখতে পায়? বিজ্ঞানী রবার্ট ব্রাউন সর্বপ্রথম উদ্ভিদ কোষে নিউক্লিয়াসের অস্তিত্ব পায়। এখানে কোষ বিষয়ক কিছু মতবাদ আছে। এই মতবাদগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে অলরেডি এমসিকিউতে। মতবাদগুলো খুব ইম্পর্টেন্ট। 1-4 অলরেডি আসছে। এখন দেখো, প্রথম কোষের সৃষ্টি। এইখান থেকে একটু পড়লেই হবে, এখানে থেকে আসার মতো কিছু নাই। তবে যেটা ইম্পর্টেন্ট এই পেজে সেটা হলো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিসটা কি? আদি জীবন সম্ভবত সরল আরএনএ ছিল, যা থেকে পরে আমিষ উৎপন্ন হয়। এটাই কি আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস? এটা এইচএসসি পরীক্ষায় ক নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন দেখো, এই পেজে একটা কোশ্চেন আছে, কোনটির মাধ্যমে সর্বপ্রথম বংশগতির ধারা প্রবাহ শুরু হয়? সর্বপ্রথম বংশগতির ধারা প্রবাহ শুরু হয় কিন্তু আরএনএর মাধ্যমে, মনে রাখবা। এরপরে বর্তমানে বিরাজমান লক্ষ লক্ষ প্রজাতির কোটি কোটি জীবের যে কোডন নাম্বার, সেটার নাম্বারটা কত? 64। এটা প্রায় সবার জন্যই সেম, এমসিকিউতে আসতে পারে। আর একটা কোশ্চেন আছে এখানে, যে এন্ডোসিম্বায়োসিসটা কি? নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষে বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার যে প্রক্রিয়াটা, সেটাই হলো এন্ডোসিম্বায়োসিস। এটা যে কোনো অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে অথবা এইচএসসি পরীক্ষায় ক নম্বরে সঙ্গে আসতে পারে। এখন দেখো, এই পেজে আছে কোষের বৈশিষ্ট্য। কোষের বৈশিষ্ট্য সবগুলো মোটামুটি পড়লেই হবে এখানে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে হোমিওস্টেটিক অবস্থাটা কি? পরিবেশের অবস্থার তারতম্যের মাঝে অভ্যন্তরীণ যে স্থিতি অবস্থা। পরীক্ষা আসতে পারে হোমিওস্টেটিক অবস্থা কি? এটা এমসিকিউতেও আসতে পারে অথবা এইচএসসিতে ক নম্বর কোশ্চেনেও আসতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন দেখো, এই পেজে আছে যে কোষের ভেতরেই জীবের জীবন ধারণের প্রয়োজনীয় জৈবিক কার্যাবলী সম্পন্ন হয়। কোষ হলো জীবদেহের গঠন কাজের একক। এরপরে কোষবিদ্যা বা সাইটোলজি। এই কোষবিদ্যা বা সাইটোলজি এটা এইচএসসিতে সংজ্ঞা আকারে আসতে পারে ক নম্বরে। আর একটা ইম্পর্টেন্ট হলো যে সাইটোলজি শব্দটি
কি দিয়ে গঠিত? সাইটোলজি দুটি শব্দ কাইটোস এবং লজোস শব্দের সমন্বয়ে গঠিত। আধুনিক কোষবিদ্যার জনককে আর এমনি কোষবিদ্যার জনকটাকে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অলরেডি জিএসটি অ্যাডমিশন টেস্টে কোন ইউনিভার্সিটিতে জানে কোশ্চেনগুলো আসছে। এরপরে আসো কোষতত্ত্ব বা সেল থিওরি। এখানে যে বিজ্ঞানীদের নামগুলো আছে, এই বিজ্ঞানীদের নাম দিয়ে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। আর এইখানে যে কোষ নিয়ে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একবার পড়লেই হবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে বংশগতির এককে। কোষ হলো বংশগতির একক। দেখো এই পেজে লুই এবং সেকেবিসকে নিয়ে কোষ সম্পর্কই আগের মতবাদটাই মূলত এখানে আবার আছে দেয়া। এরপরে শারীরবৃত্তীয় কাজের ওপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। দেহকোষ। দেহকোষ নিয়ে একটা ফুল পড়তে হবে। এখান থেকে এইচএসসিতে তোমাদের সংজ্ঞা আসতে পারে ক নম্বরে। আর যে উদাহরণগুলো আছে মূল কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা, এইসব এমসিকিউ আকারে যে কোনো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এখন দেখো কি আছে, জনন কোষ। শুক্রাণু, ডিম্বাণু জনন কোষের উদাহরণ। আর কি জনন কোষটা সবসময় কি হ্যাপ্লয়েড। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করেও কোষকে দুই ভাগে ভাগ করা যায়। আদি কোষ বা আদিকেন্দ্রিক কোষ। আদি কোষে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে বলা হয় কি নিউক্লিয়য়েড। আদি কোষের যে রাইবোজোম এটা কিন্তু 70S, খেয়াল রাখবা। আদি কোষে দ্বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদি কোষের যে উদাহরণগুলা মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি উদাহরণ থেকে। মনেরা রাজ্যের সব জীবই কিন্তু তোমার আদিকোষী। আদিকোষে অবাধ শ্বসন ঘটে। আদিকোষে শ্বসন পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন হয়। এখন আসো এই পেজে আছে প্রকৃত কোষ। প্রকৃত কোষের রাইবোজোমটা 80S, ডিএনএ সূত্রাকার। তারপরে কোষ বিভাজন মাইটোসিস বা মায়োসিস প্রকৃতির হয়ে থাকে। জড় কোষ প্রাচীর বিশিষ্ট প্রকৃত কোষই কি প্রকৃত উদ্ভিদ কোষ। আবার আছে যে প্রকৃত কোষের যে উদাহরণগুলা, এই উদাহরণগুলা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। তারপরে দেখো প্রকৃত কোষে কিন্তু তোমার সবাত শ্বসন সম্পন্ন হয়। প্রথম প্রকৃত কোষী আর বহুকোষী যে জীব বা লোহিত শৈবাল, তার নাম কি ছিল? বঙ্গীয় মরফা পাপসিকেন্স। এটাও এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। এখন দেখো প্রকৃত কোষ আর অপ্রকৃত কোষ এর যে উদাহরণ, এগুলো মনে রাখার একটা শর্টকাট উপায় আছে। উপায়টা কি? একটা মনে রাখলে হয়, অপ্রকৃত কোষ। উদাহরণ কি? একটা ছন্দ, নীলার বাবা মা, এটা হবে কি নীলাভ সবুজ শৈবাল। বাবাতে ব্যাকটেরিয়া, মাতে মাইকোপ্লাজমা। এই তো ইজি। এখন আসো আদি কোষ আর প্রকৃত কোষ এর মধ্যে পার্থক্য। আদি কোষের নিউক্লিয়াস অগঠিত, প্রকৃত কোষের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত। আদি কোষে কোনো নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস থাকে না, কিন্তু প্রকৃত কোষে সবই অবস্থান করে বা থাকে।
আদি কোষের ডিএনএ বৃত্তাকার, প্রকৃত কোষে সূত্রাকার। এরপরে দেখো আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় কোষেই থাকে কি রাইবোজোম। রাইবোজোমটা আদি কোষ প্রকৃত কোষ উভয়ের সাথেই কি সম্পর্কযুক্ত। আদি কোষের রাইবোজোম 7ts, প্রকৃত কোষে 8ts। সাথে এই পার্টগুলা মনে রাখতে হবে। আদি কোষে সাইটোস্কেলিটন থাকে না, প্রকৃত কোষে সাইটোস্কেলিটনটা থাকে। আদি কোষে আরএনএ পলিমারেজ এক প্রকার, প্রকৃত কোষে 3 প্রকার। কোন কোষে অপেরণ থাকে? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। অপেরণ থাকে আদি কোষে। আদি কোষে কিন্তু ইন্ট্রন্স নেই, প্রকৃত কোষে ইন্ট্রন্স আছে। আদি কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, প্রকৃত কোষে মাইটোসিস বা মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদি কোষে তোমার অবাধ শ্বসন ঘটে, প্রকৃত কোষে সবাধ শ্বসন হয়। এই যে পার্থক্যগুলা এখান থেকে এমসিকিউ বানানো অনেক ইজি। সাথে এগুলা এইচএসসি পরীক্ষায় এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে। এখন দেখো কি আছে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষে বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কিন্তু তোমার কোষ প্রাচীরটা কি থাকে না। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর অনুপস্থিত। ক্লোরোপ্লাস্টও প্রাণী কোষে থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টটা কি থাকে। উদ্ভিদ কোষে সঞ্চিত খাবার কি? শ্বেতসার বা স্টার্চ। প্রাণী কোষে চর্বি বা গ্লাইকোজেন। এখন আসল কথাটা হচ্ছে কোন কোষে সেন্ট্রোসোম থাকে? সেন্ট্রোসোম থাকে প্রাণী কোষে। স্টেম সেলটা কি? জাইগোট বা ভ্রূণের প্রাথমিক কোষগুলোকেই বলা হয় কি স্টেম সেল। আর একটা কোশ্চেন আছে যে তোমার উদ্ভিদ কোষে কাইটিন থাকে না। কাইটিন থাকে না উদ্ভিদ কোষে। এখন দেখো কোন কোষ রিপেয়ার হইতে পারে আর কোনগুলা পারে না। খুব সহজেই রিপেয়ার হইতে পারে বোন ম্যারো, স্কিন, লিভার, খুব সহজেই রিপেয়ার হইতে পারে। তবে কোনটা পারে না সহজে রিপেয়ার হইতে? ব্রেইন, কিডনি আর হার্ট। এগুলো রিপেয়ার হওয়ার সম্ভাবনা কি খুবই কম। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ তোমরা সবই দেখছো। এখন এই কোষগুলা মাপার জন্য কিছু একক আছে, যেমন তোমার মাইক্রন বা মাইক্রোমিটার, ন্যানোমিটার, বিভিন্ন রকম একক। এই বক্সটা থেকে আসতে পারে যে খালি চোখে দেখা যায় এমন কোষ মাপতে সেন্টিমিটার, আর আলোক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় মাইক্রোমিটার। এটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট আছে। এরপরে আসছো কোষের আয়তন। অধিকাংশ কোষই কিন্তু কি তোমার আণুবীক্ষণিক। সবচেয়ে ছোট কোষ সেটা কি মাইকোপ্লাজমা, যার অপর নাম পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। সবচেয়ে বড় কোষ হলো উটপাখির ডিম, সাইজ 17x12 সেন্টিমিটার। এককোষী যে সর্বাপেক্ষা বড় কোষ সেটা কি অ্যাসিটাবুলারিয়া নামক শৈবাল, আর বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি নামক গাছের তন্তুর কোষ। এরপরে দেখো মানব দেহের সবচেয়ে লম্বা কোষ মোটর নিউরন, 1.37 মিটার লম্বা। তবে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম যে কোষ সেটা কিন্তু তোমার অনুচক্রিকা। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট যে অনুচক্রিকা হলো মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ। কোষের আকারটা দেখে রাখতে পারো, 10 মাইক্রোমিটার আর ওজন 1 ন্যানোগ্রাম। এই পেজে দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষ আছে। উদ্ভিদ কোষকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, জড় পদার্থ আর হলো প্রোটোপ্লাজম।
প্রোটোপ্লাজমের কিন্তু বিভিন্ন পার্ট আছে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। পরীক্ষা আসতে পারে কোনটা প্রোটোপ্লাজমের অংশ নয়, সেইভাবে করে এমসিকিউ আসতে পারে। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। উদ্ভিদ কোষের সঞ্চিত পদার্থ কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। মিশ্রিত পদার্থটা দেখে রাখতে পারো, বজ্র পদার্থ চাইলে দেখতে পারো। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনগুলা আর ঝিল্লিহীন অঙ্গাণু কোনগুলা, এটা খুবই ইম্পর্টেন্ট।